দর্শক, স্বাগত জানাচ্ছি ফার্স্ট ওয়াশ এখন কি চায়ের আয়োজনে। গত পর্বের ধারাবাহিকতায় আজকেও আমরা কথা বলছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারি দলের পেটোয়া বাহিনীর অত্যাচার, নির্যাতন, হত্যা ও নৃশংসতার কথা আমরা আলোচনা করছিলাম। এসব হত্যাকাণ্ড প্রচলিত আইন, আন্তর্জাতিক সনদ তো বটেই, ধর্মীয় দিক থেকেও মানবতা বিরোধী ঘৃণ্য অপরাধ। যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করল, সে যেন গোটা মানবতাকেই হত্যা করল। সনাতন ধর্মে হত্যার শাস্তি হচ্ছে অনন্তকাল, মৃত্যুর পরবর্তীতে অনন্তকাল নরক ভোগ করা। যে নরক ভোগের পরে তার কোনো মুক্তি নেই, তার কখনো তার হিন্দু সনাতন ধর্মে পুণ্যজন্ম বলে একটা প্রথা আছে, সেখানে তার পুণ্যজন্ম তো নেই। যদি কোনো পুণ্যজন্ম থাকেও তাহলে তাকে কীট হয়ে জন্ম নিতে হবে এবং সেই কীট হয়ে তাকে আজীবন বসবাস করতে হবে। একটা রাউন্ডে আমরা জানি যে 25টার মতো গুলি থাকে, যতদূর আমি জানি। তো ওকে মানে কয়েক রাউন্ড গুলি করা হচ্ছিল ওর বুকে, যেটা পুলিশ করেছিল এবং সে আসলে ঘটনাস্থলেই মারা যায়। তাদের যে অ্যাকশনগুলো আমি ভাইরাল হয়েছে তাদের দেখেছি, এটা চোখ বন্ধ করে বলে দেওয়া যায় যে এটা ক্রিমিনাল অফেন্স হয়েছে। মানবাধিকার লঙ্ঘন তো অনেক পরের কথা। আপনি জীবন হানির চেয়ে তো বড় মানবাধিকার তো কিছু হতে পারে না। যে মানবাধিকার লঙ্ঘনের চেয়ে অনেক বড় অপরাধ এরা করে ফেলেছে, যেটা জাস্ট কিল বা মার্ডার বলতে পারেন আপনি। আমরা এখনও যে আইন দ্বারা পরিচালিত হচ্ছি, এই আইন কিন্তু সেই ব্রিটিশ আমলের গড়া আইন। আমরা 1947-এ স্বাধীন হয়েছি একবার, কিন্তু আমাদের আইন পরিবর্তন হয় নাই। প্রিয় দর্শক, গত পর্বে যারা অতিথি হিসেবে ছিলেন, কথা বলছিলেন, আজও তারা সঙ্গে ছিলেন এবং আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক নাজিফা জান্নাত। স্বাগত। আমাদের সঙ্গে আছেন সাবেক জেলা প্রশাসক এবং অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব মোহাম্মদ ইব্রাহিম খলিল। স্বাগত আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত ডিআইজি খান সাইদ হাসান পিপিএম। স্বাগত আপনাকে। আমরা যে জায়গাটিতে কথা বলছিলাম আসলে, যে কতটুকু এখতিয়ার আসলে আমাদের পুলিশ বাহিনী বলেন, বিজিবি বলেন, আনসার বলেন, তাদের রয়েছে। বাংলাদেশ পুলিশের প্রবিধান 153 ধারা অনুযায়ী 3টি ক্ষেত্রে পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবে। আপনারাও যে কথাটি আসলে বলছিলেন, ব্যক্তির আত্মরক্ষা ও সম্পদ রক্ষা, বেআইনি সমাবেশে ছত্রভঙ্গ করা এবং গ্রেফতার কার্যকর করা। দণ্ডবিধির 100-103 ধারা অনুযায়ী প্রিয় দর্শক, প্রাণহানি, মারাত্মক আঘাত, অগ্নিসংযোগের দ্বারা অনিষ্ট করা সহ কয়েকটি ক্ষেত্রে পুলিশকে আক্রমণকারীদের মৃত্যু ঘটানোর ক্ষমতা দেওয়া হয়েছে। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা বেশিরভাগ ক্ষেত্রে এইগুলি কিন্তু দেখেছি যে ছাত্ররা যে মিছিল করছে সেই জায়গায় হয়তো তারা এক জায়গায় জড়ো হয়েছে, সেই জায়গায় হয়তো অথবা বিচ্ছিন্নভাবে কেউ আছে, তাদেরকেও গুলি করে সরিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু যে জিনিসটাকে গত স্বৈরাচারের সরকার বাহিনী একটি ইস্যু করেছিল, যে বিভিন্ন স্থাপনাতে আগুন দেয়া হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে, আমরা মেট্রো রেলের কথা দেখেছি, টোল প্লাজার কথা দেখেছি, এরকম বিভিন্ন সরকারি ভবনের কথা দেখেছি। সেই জায়গাগুলোতে পুলিশ কেন কিছু রক্ষা করতে পারলো না? সেই জায়গাগুলোতে কেন তাদের গুলি চললো না? সেই জায়গাগুলোতে কেন তারা সহিংসতাকারীদের প্রতিহত করলো না? কি মনে করেন ইব্রাহিম খলিল? আপনার কাছেও শুনবো, খান সাইদ আপনার কাছেও শুনবো। আসলে যে বিষয়টা বলছেন যে পুলিশ লফুল যে অ্যাক্টিভিটিসগুলো, অ্যাকশনগুলো, সেটা যদি তারা নিত, তাদের কার্যক্রমটা যদি আইনানুগ হতো, তাহলে কিন্তু ওই যে খোলা মাঠে যেখানে লোকজন জড়ো হয়েছে সেখানে গিয়ে গুলি করার কোনো প্রয়োজন নাই। এটা একটা জিনিস আমাকে বুঝতে হবে। এই যে আন্দোলনটা হয়েছে, শাহবাগ চত্বরে ছেলেরা জড়ো হয়েছে, সেখানে কি শাহবাগ চত্বরে গুলি করার প্রয়োজন আছে? সেখানে চারিদিকের যে বাস লাইনগুলো আমি ডাইভার্ট করে দেব, সেখানে তারা জড়ো হয়েছে, মানে তারা তাদের কথা বলতেছে, অধিকারের কথা বলার তো তার অধিকার আছে। প্রত্যেকটা নাগরিকের তার নিজের অধিকারের কথা বলার অধিকার আছে, সে রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে পারে। কিন্তু বিগত 15-16টা বছর কেউ রাস্তায় দাঁড়িয়ে তার অধিকারের কথা বলতে পেরেছে? পারেনি। তাদেরকে রাস্তায় দাঁড়াতে দেয়নি, পুলিশ দাঁড়াতে দেয়নি, পুলিশের সাথে অন্য বাহিনী রাস্তায় নেমেছে, তাদেরকে দাঁড়াতে দেয়নি। এটা তো আইনের প্রয়োগ না, এটা হলো আইনের অপপ্রয়োগ, তাই না? কুপ্রয়োগ। আইনের প্রয়োগ অনুযায়ী কি হবে? আমি যদি আমার কোনো দাবির কথা বলতে চাই, আমি রাস্তায় দাঁড়িয়ে বলতে পারি। আমি 10 জন লোক, 20 জন লোক, 100 লোক, 1000 লোক নিয়ে আমি রাস্তায় দাঁড়িয়ে বলতে পারি। আমি যদি কোনো ক্ষতি না করি, জানমালের কোনো ক্ষতি না করি, জনগণের কোনো ক্ষতি না করি, তাহলে আমাকে বাধা দেওয়ার কোনো সুযোগ নেই। আমার প্রশাসন দ্বারা যদি কোনো ক্ষতির সম্ভাবনা থাকে, তখনই আমাকে বিরত করার, নিরস্ত্র করার অধিকার আছে।
সেই অধিকারকে আমাকে সতর্ক করবে। আমি আবারও বলছি, একেবারে পিআরবিতে স্পষ্টভাবে বলা আছে, প্রথমে আমাকে সতর্ক করতে, ওয়ার্নিং দিতে হবে যে তোমার এই সমাবেশের কারণে এই সমস্যা হচ্ছে, তুমি সমাবেশটা ভেঙে দাও, চলে যাও। আমি যদি তাতে না শুনি, তারপর ওই যে কনফাইনমেন্ট, কাউকে ধরে আনতে হবে, অ্যারেস্ট না, ধরে আনা, এটা হলো ধরে আনা। আমি কয়েকজনকে ধরে আনলাম, ধরে আনলেও অন্যরা ভয়ে তখন চলে গেল। বাংলাদেশ পুলিশের যে প্রবিধান আছে সেটার ১৫৩ ধারা অনুযায়ী ৩টি ক্ষেত্রে পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে। একটি কথা আপনারাও বলছিলেন যে ব্যক্তির আত্মরক্ষা এবং সম্পদ রক্ষা, ২ নম্বর হচ্ছে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা, এবং ৩ নম্বর হচ্ছে গ্রেফতার কার্যকর করা। এই বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা এবং গ্রেফতার কার্যকর করা, এই দুটো যদি একটু ব্যাখ্যা করেন। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি এই যে নাটশেল, যে আপনার এই পুলিশের গত ১৫ বছরের যে সমস্ত অ্যাক্টিভিটিস যেগুলো আমাদের খালি চোখে, সাধারণ মানুষের চোখে মনে হয়েছে যে এগুলো ঠিক না, সবগুলো ক্রিমিনাল অফেন্স। আচ্ছা আচ্ছা, এবার আমি আপনাকে এটাতে আসি যে যে তিনটা বললেন, যে জান এবং মাল রক্ষা, তারপরে হলো বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা, এই দুইটার ক্ষেত্রেই আপনাকে প্রমাণ করতে হবে যে এই দুইটা কাজে আমি না করলে পারে, গুলি করে ওকে না হত্যা করলে আর কেউ হত্যা হইতো। আচ্ছা, হ্যাঁ, জান এবং মালের ক্ষেত্রে আমি আগে বলেছি। এবার আপনি বেআইনি সমাবেশ আসেন, যে বেআইনি সমাবেশ যদি এরকম হয়, একটা সময় হতো, আমি যেটা বললাম না ১৯৪৩ বা ১৮৬০ সালের প্যানেল কোড, তখন দেখতেন বিভিন্ন জায়গায় জমি জমা নিয়ে দাঙ্গা হইতো, ওই রামদা লাঠি এই সমস্ত নিয়ে করতো, আর সেখানে হয়তো পুলিশ গেছে 4 জন বা 5 জন। এখন দুই পক্ষে, এক পক্ষে 100, এক পক্ষে আর 100 লাঠি দা রামদা নিয়ে যুদ্ধ করতে, মারামারি শুরু করছে। আর জানতেছে মারামারি লাগা মানেই হলো এখানে অনেক লোক মারা যাবে। সেই সমস্ত ক্ষেত্রে পুলিশ গুলি করতে, যে এটা সংখ্যায় 4 জন। মানে আপনি যেটাই করেন না কেন, দিনের শেষে আপনাকে মানে প্রমাণ করতে হবে যে এই কাজটা না করলে কেউ বা কেউ মারা যেত। এবং আমি আবারও বলছি কমন পিপলদের, সাধারণ মানুষের বোঝার জন্য, যে আপনার যদি লাইসেন্স গান থাকে, আপনিও সেই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন যে ক্ষমতা আপনি সিভিলিয়ান হিসেবে প্রয়োগ করতে পারতেন, সেটাই পুলিশ করবে। আর বেআইনি সমাবেশটা এখানে কোন আমি বলছি বেআইনি সমাবেশটা কখন আসছে বলছি। আর 3 নম্বর যে পয়েন্টটা বললেন, যে আসামি অ্যারেস্টের ক্ষেত্রে, কোন ক্ষেত্রে? আসামি যদি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি যদি হয়, যার মৃত্যুদণ্ড অলরেডি দেওয়া হয়ে গেছে, সেক্ষেত্রে আমি মৃত্যুই বলে নিতে পারি। তাকে অ্যারেস্ট করতে যে যদি সে আপনাকে কোনো প্রতিরোধ করে, অ্যারেস্ট থেকে বাঁচার জন্য কোনো বাধা দেয়, সেই ক্ষেত্রে সেই আসামিকে গ্রেপ্তার করার জন্য যে বল প্রয়োগ, কোথাও কিন্তু গুলি করা বা হত্যা করার কথা আইনে লেখা নাই, বলা আছে বল প্রয়োগ করতে হবে। সেই বল প্রয়োগের ফলে যদি কেউ মারা যায়, তাহলে পারে আপনি সেটা পেতে। আসামির ক্ষেত্রে হলো যে আপনি সন্দেহভাজন আসামি বা চুরির আসামি, ডাকাতির আসামি, তাকে ধরতে যে আপনি মেরে ফেলতে পারবেন না। কাকে মারতে পারবেন? যে যার মানে আদালতে যাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, এরকম আসামি আপনি খবর পেলেন যখন একটা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আছে, তার মানে সে তো মৃতই, আমাদের আইনে তাকে ধরে সে মারাই যাবে, ফাঁসি হোক বা যাইটাই হোক। তো সেই আসামিকে যখন কোনো লোক কেউ ধরতে যাচ্ছে, কোনো পুলিশ বা ল এনফোর্সিং এজেন্সি, তখন যদি সে এমন রেসিস্ট করে যে সেই রেসিস্টেন্স যদি যে গ্রেপ্তারকারী যদি মৃত্যুর কারণ নাও হয়, তবুও তাকে অ্যারেস্ট নিশ্চিত করার জন্য, তার অ্যারেস্ট নিশ্চিত করার জন্য বল প্রয়োগ করতে পারবে। সেই বল প্রয়োগ সে মারা যায়, অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা ধরে নেই ইমপ্লাইড যে তাকে মেরেও ফেলতে পারবে। সব আসামিকে না কিন্তু এইটা। আর এটা যেটা যে আপনি বেআইনি সমাবেশ, ওইটা বেআইনি সমাবেশ হলো যে কোথাও যদি 5-এর অধিক ব্যক্তি যদি জমায়েত হয়, সেটা যদি আইনে যেটা বলা আছে, যে যদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি মনে করে যে এই সমাবেশটা এখানে হলে বিশৃঙ্খলা হবে বা সামাজিক অসুবিধা হবে, দিস অ্যান্ড দ্যাট ইত্যাদি, তখন সেটাকে বলতে পারে যে ভাই তোমরা এখানে সমাবেশ করতে পারবা না। তার নিষেধ সে, অথবা ওখানকার লোকাল ম্যাজিস্ট্রেট। তো ম্যাজিস্ট্রেট তো সবসময় অ্যাভেলেবল মাঠে থাকে না, তো মাঠে থাকে হলো পুলিশ। ওসি যদি বলে যে না, এখানে তোমাদের যে 5-এর অধিক যে তোমরা জমায়েত হয়েছে, এটা হওয়া যাবে না, কারণ এখানে এটা এই কারণে হওয়া যাবে না, সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে যদি তারা করে, তো তাহলে সেটা হয়ে যায় বেআইনি সমাবেশ। তবে এটা প্রেক্ষাপট বুঝতে হবে যে কোনো জিনিস তো একটা কোন পরিস্থিতিতে হয়েছিল। আপনারা যদি দেখেন, একটু আমি পিছনের দিকে যাই, 1757 সালে আনুষ্ঠানিকভাবে আমাদের দেশ থেকে ব্রিটিশরা শাসন করা শুরু করেছে। আপনি দেখবেন 1757 থেকে 1857, এই 100 বছরে কিন্তু কোনো আইন ওরা ক্রিমিনাল ল তৈরি করে না, বিকজ মনে করতো না, তখন ওই রাজার শাসনই ছিল, রানী যেটা বলতেন থেকে ইংল্যান্ড থেকে, সেটাই এরা পালন করতো। 1857 সালে যখন সিপাহী বিপ্লব হলো, তখন ওরা দেখলো যে না, এটা তো বোঝা শিখেছে, এরা তো বিপ্লব করা শিখেছে, বা এরা তো প্রতিবাদ করা শিখেছে। তারপরে তৈরি করা হলো 1860 সালে প্রথম দণ্ডবিধি আইন, মানে কোন কাজ করলে কি অপরাধ হবে, শাস্তি হবে, সেইটা যেটাকে আমরা প্যানাল কোড বলি, 1860 সালে। এখন 1860 সালে আপনি আইন করলেন যে তুমি যদি ওকে মারো, চুরি করো, তাহলে তোমার এই শাস্তি হবে, তুমি ওকে খুন করলে আমি তোমাকে ফাঁসি দিব। কিন্তু আমি যাকে আপনি ফাঁসি দিবেন বা যাকে আসবেন, সে তো যদি আপনাকে না মানে, তো তাকে এনফোর্স করার জন্য তার 1 বছর পরে 1861 সালে হলো পুলিশ আইন। হ্যাঁ, তার মানে সবগুলো আইন কিন্তু ওই 1860-61 সালে হয়েছে। ইব্রাহিম সাহেব যেটা বললেন যে হ্যাঁ,
কলোনিয়াল আইন, দ্যাটস ট্রু, বাট তারপরে কলোনিয়াল আইনটা তো আমরা সংস্কার করতে পারিই নাই, বরং এই যে আপনার আইসিটি অ্যাক্ট, তারপরে আরও হাবিজাবি অ্যাক্ট, আরও বাজে জিনিসগুলো আমরা এর মধ্যে ইনসার্ট করেছি। তো এনিওয়ে যেটা বলতেছিলাম, তো ওই আইনে তখন বলা ছিল ব্রিটিশরা তো খুব ভয় পেত নেটিভদের, বিশেষ করে সিপাহী বিপ্লবের পরে 1857 পরে, এই জন্য তখন ওই ক্ষমতাটুকু তাদেরকে দেওয়া হয়েছিল যে তোমরা 5 জনের বেশি যদি দেখো যে মনে করেন এটা ব্রিটিশ রাজের বিরুদ্ধে তারা কোনো কথা বলতে পারে, করতে পারে, তখন তোমাদের নিষেধ করবা। কিন্তু এটা তো একটা গণতান্ত্রিক দেশে 71 সালের পরে যখন স্বাধীন হলাম, আমাদের যখন গণতান্ত্রিক হলে, যেটা উনি বললেন যে প্রতিবাদ করার ভাষা আমার, এটা আমার অধিকার, এই অধিকার তো 1947 সালের আগে ছিল না। সেই জন্য সেইখানকার আইন, সেই আইন দিয়ে আমরা এখন এটা না নিষেধ করতেছি, যেটা বলি যেটা আমাদের জন্য অ্যাপ্লিকেবল। তার মানে এই আইনটিরও বাতিল দরকার মনে করেন আপনি? ডেফিনেটলি, তার কারণ তারপরে ধরেন একটা লোক যদি, আমি কথা বলছি, বেআইনি সবাই রাস্তার মধ্যে দাঁড়ালো, আজকে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। ও শিজ, এখন কি হবে? এখন হবে ফার্স্ট ওয়াশের 10 মিনিটস পাওয়ার ওয়াশিং এর ম্যাজিক। ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডারের মাল্টি বুস্টার কাপড়ের যে কোনো দাগ ময়লাকে নিমেষে দূর করে এবং কালার গার্ড কাপড়ের রঙকে রাখে নতুনের মতন। সম্পর্কের রং থাকুক ফার্স্ট ডের মতন নতুন। আর জামা কাপড়ের জন্য ফার্স্ট ওয়াশ তো রয়েছেই, সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। তাতে রাস্তায় চলাচল বন্ধ হয়ে গেল বা এরকম কিছু একটা হলো, কিন্তু তাতে কারো প্রাণহানির মতো ঘটনা ঘটলো না। আইন এবং পিপল পারসেপশন, ল এবং পিপল পারসেপশন দুইটাই কিন্তু বিবেচনায় নিয়ে ল এনফোর্স করতে হয়। আইনে একটা জিনিস আছে, আর জনগণ কি চাচ্ছে বা পরিস্থিতি কি চাচ্ছে সেটা বিবেচনায় নিয়ে এসে ওই আইনটা প্রয়োগ করতে হয়। এটা খুব ইম্পর্টেন্ট। আমি একটু নাজিফা জান্নাত আপনার কাছে আসতে চাই। এই যে গণগ্রেফতারের কথাটা আসলে উঠে আসলো, গুলি চালানো, ছত্রভঙ্গ করার জন্য টিয়ার সেল গ্যাস, এগুলো ছাড়াও এই যে মিছিল থেকে বা সমাবেশ থেকে গণহারে প্রিজন ভ্যানে করে পুলিশের হেফাজতে নিয়ে যাওয়ার নানা ধরনের ফুটেজ আমরা দেখেছি বিভিন্ন সময়। আপনারাও নিশ্চয়ই দেখেছেন চোখের সামনে, কিংবা নিজেরাও নিশ্চয়ই এই ভয়ে থেকেছেন। এটার একটা কারণ দেখানো হয়েছে যে হয়তো অজ্ঞাতনামা 3000 জনের নামে মামলা, সেখানে ওই মামলায় ঢুকিয়ে দেওয়া হয়েছে অনেকে, হয়তো সেখানে কোনো সম্পৃক্ততাই নেই। আপনার অভিজ্ঞতা আসলে কি বলে, এই গণগ্রেফতার কিভাবে চলেছে এই আন্দোলনের সময়? আমরা যেটা দেখতে পেয়েছি পুরো আন্দোলন জুড়ে যেটা হয়েছে, প্রথম কিছুদিন সরকারের জায়গা থেকে বা ল এনফোর্সমেন্টের যেই গ্রুপগুলো ছিল, পুলিশ, বিজেপি, এরা আসলে আমাদেরকে কোনোভাবে ডিস্টার্ব করেনি। তাদের মুডটা ছিল এরকম যে ওকে আপনারা আন্দোলন করছেন, করুন। তারা এসে আমাদের সাথে এক ধরনের সমর্থনও দিচ্ছিল না, আবার আমাদেরকে আন্দোলন বন্ধ করে দেবার জন্য প্রেশার করছিল না। কিন্তু যেটা হলো, সময় যখন এগোতে থাকলো এবং আন্দোলনের তীব্রতা বাড়ছিল, ওই সময় এসে তারা আমাদেরকে ডিরেক্ট এরকম বলছিল যে আপনারা যদি এখান থেকে না উঠে যান, আমরা কিন্তু আপনাদেরকে মারতে বাধ্য হব। আমরা কিন্তু আপনাদেরকে হটানোর জন্য আমাদের কাছে নির্দেশ এসেছে যে আমরা এখানের মধ্যে আমাদের আক্রমণ চালাতে হবে। সেটা তো ছিলই, এবং আমরা দেখলাম যে আক্রমণগুলো কিভাবে হচ্ছিল। এবং আমি এই প্রসঙ্গটা উল্লেখ করছি এই কারণে যে ওই মুহূর্তে এসে আমরা রিয়েলাইজ করলাম যে আমরা যারা ছাত্ররা, কিংবা পুরোপুরি আমরা যারা, এটাকে যদি আমরা বলি যে সামগ্রিকভাবে যারা আন্দোলনকারী ছিলাম, তারা এবং সরকার, রাষ্ট্র, তারা মুখোমুখি হয়ে গিয়েছিল। যে ছাত্ররা অন্য পক্ষ, রাষ্ট্র সরকার আরেক পক্ষ, মানে আমাদেরকে একটা বিরোধী পক্ষ হিসেবে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। আমরাও তো এই রাষ্ট্রের পার্ট সামগ্রিকভাবে, কিন্তু সেটি আমাদেরকে সেই বোধ, আমাদেরকে সেটা ফিল করতে দেওয়া হয়নি এবং আমাদেরকে একটা বিরোধী দল হিসেবে বিরোধী পক্ষ হিসেবে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। এবং এই যে গণগ্রেফতারের ঘটনা, সেটাও আসলে এই পথ ধরেই এগিয়েছে যে শিক্ষার্থীদেরকে যে কোনো মূল্যে আন্দোলনকে থামিয়ে দিতে হবে, বন্ধ করে দিতে হবে। কিন্তু আমরা দেখলাম কি, এই আন্দোলন জুড়ে যতবার শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে দমিয়ে দেবার চেষ্টা করা হয়েছে, প্রত্যেকটাই আসলে বুমেরাং হয়ে তাদের কাছে ফেরত গিয়েছে। প্রত্যেকটা স্টেপ ব্যাকফায়ার করেছে। তারা আমাদেরকে গণগ্রেফতারের ভয় দেখিয়েছে, এটা সত্যি। মানে বিভিন্ন ক্যাম্পাসের জোনগুলোতে আমরা দেখব, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে তো ওরকম করে আবাসিক হল নেই, কিন্তু ওরা বিভিন্ন জায়গায় মেস করে থাকার যে জায়গাটা সেরকম রয়েছে। আমি বারবার প্রত্যেকদিন শুনছিলাম, ওই আন্দোলনের মধ্যে আমাকে ফোন করে বলছিল যে মেয়েদের মেসেও হচ্ছে নিচে এসে খোঁজ করে যাচ্ছে। তো ওদের বাড়িওয়ালাকে এরকমভাবে বলে দেওয়া হয়েছে যে এখানে ফ্যামিলি থাকে, স্টুডেন্টরা থাকে না। মানে ওই সময়টাতে আমি যে একজন স্টুডেন্ট, এটাই আমার সব থেকে নেগেটিভ একটা আইডেন্টিটি হয়ে উঠছিল, যে আমি শিক্ষার্থী মানে আমাকে ভয় পেতে হবে, আমাকে ধরে নিয়ে যেতে পারে।
তো এই গণগ্রেফতারের ঘটনায় আমি দেখেছি যে আমাদের এরকম যেটা করেছে তারা হচ্ছে এটা ভয় দেখানোর জন্য, আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য এই কাজটা তারা করেছে। আমাদের এরকম হয়েছে, আমরা শুনতে পেয়েছি যে একবারে হচ্ছে 100 জনকে ধরে নিয়ে যাচ্ছে, সেখান থেকে হচ্ছে 10 জনকে চালান করে দিচ্ছে। এরকম ঘটনা তারা ঘটিয়েছে এবং এটা সারা ঢাকা শহর জুড়েই ঘটিয়েছে। ওই আন্দোলনের পুরোটা সময় জুড়ে আমরা বুঝতে পারছিলাম যে আমাদেরকে চাপ প্রয়োগ করার জন্য, আন্দোলনটা থামিয়ে দেওয়ার জন্য এই গণগ্রেফতারের ঘটনাগুলো তারা ঘটিয়েছে। ইব্রাহিম খলিল, এই জায়গাটা একটুখানি আসতে চাই। আমরা নানা সময় এটা দেখেছি, শুধু এই আন্দোলন না, পুলিশ যে নিজেকে অনেক ক্ষমতাধর মনে করেন সেটার একটা বহিঃপ্রকাশ হচ্ছে তারা মানুষকে ভয় দেখান যে গ্রেফতার করে নিয়ে যাবো আসলে, এবং তারা কোনো না কোনো মামলায় হয়তো সেই মানুষটাকে ঢুকিয়ে দিচ্ছেন। এটার প্রতিকার কি, বা এটা কেন করেন, কোন আইনের ফাঁক ফোকর দিয়ে করেন, কি মনে করেন? এই বিষয়টা আসলে নির্ভর করে সরকারের প্রকৃতির উপরে। সরকার যখন পুলিশের মধ্যে রাজনৈতিকীকরণটা করে, আমি ধরেন এরশাদ আমলে চাকরিতে জয়েন করেছি, তারপরে অনেকগুলো সরকার দেখেছি, তাই না? এরশাদের রিজিম দেখেছি, তারপরে বিএনপি, আওয়ামী লীগ তো অনেক দিন, আর আওয়ামী লীগ আমলে চূড়ান্ত যে আঘাতটা সেটা পেয়েছি। যাই হোক, তো পুলিশ কিন্তু এই যে এখন যে আচরণগুলো দেখা যাচ্ছে, আমরা চাকরিতে ঢুকে পুলিশ বাহিনীর আচরণ কিন্তু তখন এরকম ছিল না। বিশেষ করে আমি বলবো এরশাদের আমলে, আমি এটা বলছি, সত্য কথা বলাই দরকার, এরশাদের আমলে পুলিশ কিন্তু এরকম বিহেভ করে নাই। এবং পুলিশের প্রতি এত অনাস্থা ছিল না। সে সময় আমরা ছাত্র ছিলাম, আমরা কিন্তু আন্দোলনও করেছি, ঠিক আছে? তখন কিন্তু এইরকম আমাদের প্রতি এরকম পুলিশের আচরণ আমরা দেখি নাই। এটা হয়েছে রাজনৈতিকীকরণের মাধ্যমে। রাজনৈতিকীকরণ হয়েছে পুলিশের মধ্যে। আমরা তো বিভিন্ন মাধ্যমে যেটা শুনি, এই 15 বছর পুলিশে যে রিক্রুটমেন্ট হয়েছে, এটা পুরোপুরি পলিটিক্যাল বিবেচনায় রিক্রুটমেন্ট হয়েছে। এই ফেয়ারলি রিক্রুটমেন্ট এবং তাদের ফেয়ারলি ট্রেনিং, এটা ওই কেউ বলে যে এরকম ট্রেনিংয়ের সময় ট্রেনিং কিছুই হয় না, শুধু তাদেরকে একটা কথাই শেখানো হয়েছে, ঠিক আছে? আমি সেই কথাটা আর এখন বলছি না, কারণ আমি সরকারি কর্মচারী হিসেবে, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আমি বলতে চাই না। এবং সেটাই আমরা দেখেছি, একটা পার্টির জেনারেল সেক্রেটারি, মন্ত্রী, সে যদি একটা প্রসেশন থামানোর জন্য মন্ত্রীর চেয়ারে বসে বলে যে আমাদের ছাত্রলীগই এই প্রসেশন ঠেকানোর জন্য যথেষ্ট, সেম 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 এটা প্রত্যাশিত নয়। একজন মন্ত্রী যখন চেয়ারে বসেন, তার তো রাজনৈতিক পরিচয় থাকবে না, সে ওত নেন, শপথ নেন, সেখানে বলা হয় যে আমি কোনো অনুরাগ বিরাগের বশবর্তী হয়ে কোনো কাজ করব না, কোনো সিদ্ধান্ত নেব না। তা একজন মন্ত্রী তার চেয়ারে বসে সে কি করে পলিটিক্যাল বক্তব্য দেয় এবং তার পেটোয়া বাহিনী ছাত্রলীগকে মানে সেখান থেকে বলাই মানে তো তাদেরকে লিলিয়ে দেওয়া, তাদেরকে নির্দেশ দেওয়া, এগুলো করে। এর কারণেই এই পুলিশের আচরণগত পরিবর্তনটা হয়েছে। আমি খান সাইদ হাসান আপনার কাছে আসতে চাই, এই গত আন্দোলনের কথাতেই বারবার ফিরে যেতে চাই। যে জিনিসটাকে সামনে রেখে আসলে এই আন্দোলনকে সহিংসতা নামে একেবারে পুরোটা কভার করার চেষ্টা গত স্বৈরাচারী সরকার করেছেন, সেটি হচ্ছে নানা ভবনে, নানা স্থাপনায় যে অগ্নিসংযোগ এবং হামলা হয়েছে, সেটা মেট্রো রেল হোক কিংবা টোল প্লাজা হোক কিংবা বিভিন্ন সরকারি ভবন হোক। পুলিশের কিংবা যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন, তাদের তো দায়িত্ব ছিল, কেপিআই আমরা যেটা বলি, সেই কেপিআই কেন কার্যকর ছিল না, কিংবা তারা সেই জায়গাগুলো কেন রক্ষা করতে পারলেন না? তারা তো রাস্তায় ছিলেন, তাদের হাতে অস্ত্র ছিল, তারা গুলি ছুড়েছেন, সেই স্থাপনাগুলো কেন তারা রক্ষা করতে পারলেন না? সেটা কি পরিকল্পিত মনে করেন? প্রথম কথা হলো, আমি তো তখন যতটুকু আমি ভিডিও দেখি বা সোশ্যাল মিডিয়া দেখে যেটা বুঝেছি, সেটা হলো যে সমস্ত জায়গায় অগ্নিসংযোগ হয়েছে, এটা কিন্তু ক্রিয়া হয়নি, এটা প্রতিক্রিয়া হয়েছে। আচ্ছা, হ্যাঁ, এটা ওরা কিন্তু বলে স্পন্টেনিয়াসলি যে ওখানে আগুন দেন, ওটার আগুন দেওয়ার পেছনে কারণ ছিল, হয়তো ওইখান থেকেই তাদের উপরে পুলিশের কোনো অ্যাকশন হয়েছে আগে, অথবা ওইটার উন্নয়ন নাম দিয়েছে, যেটা ছাত্রদের বা অন্য জনতার পছন্দ হয় নাই, এরকম একটা প্রতিক্রিয়া হয়েছে, তারা কোথাও ক্রিয়া করেনি, নাম্বার 1। নাম্বার 2 হলো যে আপনি যেটা বলছেন যে ওইখানে কেন পুলিশ কোনো কাজ করে নাই, ব্যবস্থা নেই। পুলিশ তো আসলে লফুল কাজ করেনি, তো লফুল কাজ করলে ওইগুলোতে ঠেকাইতো। আপনি কিছুক্ষণ আগে বললেন না যে সেই সমস্ত জায়গায় যাত্রাবাড়ি, খিলগা, উমুক জমক সমুক, যেখানে মানে, এবং আমরা যেগুলো ভিডিওতে দেখেছি সোশ্যাল মিডিয়াতে, যেখানে ফাঁকা জায়গা
অনেক দূরে পিকেটার দাঁড়িয়ে আছে, সেখানে পুলিশ গুলি করতেছে, মিলিটারি গুলি করতেছে, বিজিবি গুলি করতেছে, ইত্যাদি ইত্যাদি। তো ওটা তো আসলে তো ওদের পারপাসটা ছিল ওই ল করা না, আপনার জানমাল রক্ষা করা না, পারপাসটা ছিল অন্য, যেটা আমাদের যে উনি বললেন যে আন্দোলনটাকে দমন করে দেওয়া, সরকারকে ক্ষমতায় রাখা। রাইট। আর আপনি যেটা বললেন যে বেআইনি সমাবেশকে ছত্রভঙ্গ করার জন্য যে গুলি করার যে মানে করার যে পারমিশনটা আছে, সেটা যদি এরকম হয় যে ওই বেআইনি সমাবেশ প্রথমে যেটা উনি বললেন যে আগে মুখ দিয়ে বলবে ভাই সরে যাও, না গেলে তাদেরকে ধাক্কা দিয়ে বলবে সরে যাও, তারপর না লাঠি মেরে বলবে সরে যাও, যদি তা না হয় 2-4-5 জনকে ধরে নিয়ে এসে বলবে যে বাকিরা সবাই চলে যাও, মানে যত ধরনের প্রক্রিয়া আছে সবগুলো করার পরে যদি না সরে এবং পরবর্তী যদি পরিস্থিতি এমন হয়ে আসে যে আক্রমণকারীরা বরঞ্চ পুলিশের উপরে এমনভাবে আক্রমণ করছে যে পুলিশই মারা যাচ্ছে, দেন অ্যান্ড অনলি দেন ওখানে গুলি করতে পারে। হ্যাঁ, তো এরকম তো কোনো জায়গায় কিছু সিচুয়েশনই হয়নি, আমরা দেখি না যে কোনো জায়গায় যে খুব ক্লোজ কন্ট্যাক্টে এসে কেউ দা দিয়ে বা লাঠি দিয়ে পুলিশের ঘাড়ের মধ্যে বাড়ি মারতেছে সেই সময় গুলি করলো। বরঞ্চ আপনি যে 3টা উদাহরণ দিলেন গত ইয়েতে দিয়েছেন, 3টা বাদ পড়েছে, আপনারা হয়তো এটা খেয়াল করেছেন কিনা, একটা ছেলে আহত হয়েছে, তাকে আরেকটা ছেলে বগলের মধ্যে হাত দিয়ে টেনে নিয়ে যাচ্ছে দূরে, সেখানে গুলি করতেছে পুলিশ, যে রাইট। এরপরে আরেকটা দেখলেন যে একটা ছেলে যে 3 তলা না 4 তলাতে সে পুলিশ রেডের কথা বলে নেমে গেছে, যে কার্নিশে ঝুলে আছে, সেখানে 2জন পুলিশে পরবর্তীতে গুলি করলো। হ্যাঁ, এটা দেখেছি। তারপরে এরকম আরও অনেক অনেক ঘটনা আছে যেগুলো এগুলো কোনোভাবেই আপনি আনতে পারেন স্ট্রিক্টলি, মানে একটা কুল হেডেড মার্ডার যেটাকে বলা হয়। এবং পৃথিবীর কিছু কিছু দেশে আমি তো গিয়েছি, সেখানে কিন্তু আইন আছে যে যাদের দায়িত্ব হলো মানুষের জীবন রক্ষা করা, সে যদি জীবনের হানি করে তাহলে তার পানিশমেন্ট ডাবল হয়। আচ্ছা, এরকম আছে পানিশমেন্টের জায়গাগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনায় যেতে চাই। অন্যায় আটক যেটা বললেন আপনি, অ্যারেস্টের কথা বললেন, গণগ্রেপ্তার। হ্যাঁ, আমি অ্যাসেম্বলি যেটা বললাম বেআইনি সমাবেশ থেকে প্রতিরোধ করার জন্য আমি 10 জন মানুষকে বা 5 জন ছেলেকে আমি উঠায় নিলাম, নিয়ে এসে তাদেরকে কোর্টে যখন ফরওয়ার্ড করা হবে তখন বলা হবে যে তারা বেআইনি সমাবেশে উপস্থিত ছিল, তাদেরকে নিষেধ করা হয়েছে, ছত্রভঙ্গ হয়নি দেখে তাদেরকে আটক করে কোর্টে প্রডিউস করা হলো। তাদের কাছে একটা মুসলেখা নিয়ে তাৎক্ষণিকভাবে ম্যাজিস্ট্রেট ছেড়ে দিবে যদি ওইভাবে পাঠানো হয়। কিন্তু পাঠানো হয়েছে দেখা গেছে যে অন্য একটা মামলাতে, এবং যে মামলাটা মিথ্যা মামলা রুজু করাটা কিন্তু ইটসেলফ ইজ আ ক্রিমিনাল অফেন্স। যে দারোগা সাহেব বা যে পুলিশ সাহেব একটা মিথ্যা মামলা রুজু করলো, এজাহার করলো, শুধু এজাহার করার সাথে সাথেই সে ওই যে শাস্তির অপরাধে মামলাটা রুজু করলো তার 1/4 শাস্তি কিন্তু তাৎক্ষণিকভাবে সে পেয়ে যায়। এটার জন্য আর কোনো সাক্ষী প্রমাণ লাগবে না। মনে করেন যে বিস্ফোরক দ্রব্য আইনে যে সমস্ত মামলা করেছে পুলিশ, বোমা মেরেছে, ককটেল মেরেছে, ইত্যাদি ইত্যাদি, বিস্ফোরক দ্রব্য আইনে মামলা শাস্তি হলো যাবজ্জীবন কারাদণ্ড। সে যখন একটা যেটা মিথ্যা যখন একটা মামলা রুজু করলো, সে রুজু করার সাথে সাথেই ওই 30 বছরের 1/4 7.5 বছরের জেল কিন্তু তার ওখানেই হয়ে গেছে, আর কিচ্ছু লাগবে না, শুধু এজাহারটা প্রমাণ করে কোর্টে সাবমিট করতে হবে আর বলতে হবে যে ঘটনাটা মিথ্যা। কতগুলো জায়গায় আসলে জং ধরে রয়েছে। যে প্রশ্নটা ওনাকে করেছেন যে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা যে আক্রমণ হলো, পুলিশ কেন থামালো না, এখন এই বিষয়গুলোকে মানে ইসের মধ্যে নিয়ে আসা কথা, মানে একটা শেপের মধ্যে নিয়ে আসা কঠিন। কারণ হলো আমরা দেখেছি এই যে আন্দোলনের সময় উড়োজাহাজ হেলিকপ্টারে করে এই গ্রেনেড, সাউন্ড গ্রেনেড মারা হয়েছে, গুলি করা হয়েছে, এবং সেইগুলি আমি এখানেই আসছি। কোনো আইন দ্বারা পুলিশ এটা প্রমাণ করতে পারবে না তার পক্ষে যে এই হেলিকপ্টার ব্যবহার করা এবং হেলিকপ্টারের থেকে গুলি করে এই ডিসপার্স করা, অ্যাসেম্বলি ডিসপার্স করার অধিকার তার আছে। বাংলাদেশের প্রিভেলিং যে আইনগুলো আছে সেই আইনের কোথাও এই অধিকার পুলিশকে দেওয়া হয় নাই। আপনি এক কথায় দর্শকদেরকে বলে দেন যে এই যে কাজটা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাহেবের করার কথা, যে জাস্টিফিকেশন মানে জাস্টিফাইড কিনা গুলি, এখন তো ভিজুয়াল আমরা সব কিছু দেখি, যে কোনো একটা জায়গায় যদি মনে হয় আপনার কাছে দেখে যে এই গুলিটা সে নিজের জীবন বাঁচানোর জন্য করেছে, শুধুমাত্র সেটা জাস্টিফাইড। আপনি দেখেন একটা বাকি সব হত্যাকাণ্ড, আপনি দেখেন আপনার একটা ভুলে গিয়েছিলাম আমি, ওই যে রাস্তার এক পাশ দিয়ে একটা ছেলে হেঁটে যাচ্ছে, রাস্তার এই পাশে পুলিশ 2 জন দাঁড়িয়ে আছে, হেঁটে যাচ্ছে, সেটাকে গুলি করলো, প্রথম গুলি খেয়ে একটু হোঁচট খেলো, সেকেন্ড গুলি করার পরে সে পড়ে গেল রাস্তার ধারে। আসলে এরকম একটা ভিডিও, এটা আপনি কিভাবে জাস্টিফাই করবেন? পরে এটা কি পাখি মারও আমাদের দেশে আইনে নিষেধ আছে, বন্যপ্রাণী সংরক্ষণ আইনে। আপনি পাখি কিভাবে গুলি করে মারতে পারেন? একটা ছেলেকে আপনি হেঁটে যাচ্ছে তাকে মারতে। এবং এই যে তকমা লাগানো, কি আশ্চর্যজনক তকমা লাগানো, সাইদকে গুলি করলে একেবারে সাইদের সামনে কোনো লোক নাই, ও ছেলেটা এরকম হাত জায়গায় বলছে যে করো, আমি দাঁড়িয়ে আছি, বলছি যে যদি গুলি করলো, আবার সেটা তকমা লাগালো কি, যে গুলি করেছে যে পুলিশ, তাকে তার ছবি দিয়ে সরকারি থেকে প্রচার করা হলো যে ওই পুলিশ হলো জামাত
শিবিরের সদস্য। এগুলো তো পলিটিক্যাল বদমাইশি, এগুলো আমি বলবো পলিটিক্যাল বদমাইশি। কিন্তু আপনি লিগালি যদি আসেন, সিম্পল দেন, আপনি সিম্পল করে দেন জনসাধারণের জন্য। বিকজ এখন বাংলাদেশের জন্য কিন্তু একমাত্র অ্যাসেট হলো ছাত্র সমাজ, ছাত্র এবং জনতা। এছাড়া আর যারা যত দেখতেছেন, যত ব্যুরোক্র্যাট টুরোক্র্যাট দেখেন, এভরিবডি, মোস্ট অফ দেম উইথ ফিউ এক্সেপশন, সবাই কিন্তু অপরচুনিস্ট। সময় বদলে যায়, কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না। রূপ বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ওরা অবস্থা দেখে ওরা ব্যবস্থা নিতেছে আর কি, নিবে। তখন এই লোকগুলোই তো আগেও ছিল, 2 মাস আগেও, এখনো তারা বসে আছে। না তাদের অ্যাক্টিভিটিস আর এখনকার সংস্কার দরকার আসলে। এই বাহিনীর সেজন্য আমার মনে হয় কথা কি, বলতে চাই আমরা। আমার মনে হয় কি, আমাদের জনগণ যারা স্টেক হোল্ডার, আপনি আইন জানেন না, কিন্তু আপনি তো আইন প্রয়োগ বা অপপ্রয়োগ আপনার উপর হচ্ছে কিনা এটা আপনার জানা উচিত। আপনি ওইটুকু সেন্স তো, মানে ওইটুকু নলেজ তো আপনাকে থাকতে হবে। আমাদের আইন সচেতনতাও একটা গুরুত্বপূর্ণ জায়গা। আপনি শুধু এক কথায় জনসাধারণ বলে দেন যে হত্যাকাণ্ডগুলো, যে প্রাণহানির ঘটনাগুলো দেখে মনে হয় যে এই প্রাণহানি না করলে যিনি প্রাণহানি করেছেন তিনিও মারা যেতেন, অথবা অন্য কেউ মারা যেত তাৎক্ষণিকভাবে। এটা ছাড়া যতগুলো ঘটনা ঘটেছে সবগুলো ক্রিমিনাল অফেন্স, নাম্বার 1। নাম্বার 2 হল অ্যারেস্ট। অ্যারেস্টের ক্ষেত্রে যদি সে জাস্টিফাই করতে না পারে, তুমি নিয়ে গেছো বাসা থেকে উঠায় নিয়ে গেছো, বা ওকে নিয়ে গেছো তুমি রামপুরা থেকে, আর নিয়ে তুমি দিতেছো হলো অন্য একটা বিস্ফোরক আইনের মামলা যেখানে পল্টনে হয়েছে অথবা মিরপুরে হয়েছে। এটা অ্যাবসলিউটলি একটা রংফুল কনফাইনমেন্ট, একটা কিডন্যাপের যে চার্জ, সেই চার্জ আসবে হলো আপনার একটা সিভিলিয়ান একটা লোক যদি কিডন্যাপ করে একটা মানুষকে নিয়ে যেত, তার জন্য যে অপরাধ হতো, এখানে পুলিশের অপরাধ আরও বেশি হবে। বিকজ দে আর সাপোজ টু প্রিভেইল দেয়ার লাইফ অ্যান্ড আপনার জান এবং মাল রক্ষার জন্য যাদের দায়িত্ব, তুমি সেটা রক্ষা করছি না, বরং তাদের তুমি জানমাল বা তাদের সম্মান সম্ভ্রম তুমি হানি করছো, তার মানুষের ডাবল হবে। আপনাদের 3 জনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তবে যত শুনছি আসলে প্রশ্ন তত বাড়ছে, তাই আমরা আরও একটি পর্বে কথা বলতে চাই আপনাদেরকে নিয়ে, নিশ্চয়ই আপনাদেরকে পাবো। দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন, আপনাদেরকেও আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বিষয়টি নিয়ে আমরা আরও খোলাসা কথা বলতে চাই, খোলা কথা বলতে চাই। আমাদের অধিকার এবং আমাদের জানমাল রক্ষা করার দায়িত্ব যাদের, তাদের অধিকার এবং কর্তব্যের জায়গাটিও আমরা জানতে চাই। আশা করছি আপনারা সঙ্গে থাকবেন।